ওই একটিবার সাত সমুদ্র 13 নদীর পার। নমস্কার। কবির ইচ্ছা ছিল একটিবার 7 সমুদ্র 13 নদী পার করে তবেই আমরা এই জায়গায় আসতে পারবো। আর অনুশ্রী হাতের জন্য জোরে একটা হাততালি চেয়ে নেব। তার এত সুন্দর এত মানে কবিতাকে মুখস্থ করতে হয়, সেই মুখস্থর আকারে যে এত সুন্দরভাবে তার উপস্থাপনা আমাদের সামনে দিল, সেটাই একটা বড় প্রাপ্তি। এরপর আমরা একটু ছন্দ পরিবর্তন করে দেবো। তোমরা নাচ দেখবে, নৃত্য অনুষ্ঠানে থাকবো। নৃত্যের মধ্যে দিয়ে কবিকে আমরা বরণ করব এবং তালে তালে বলবো, আইতাকে সহচরি হাতি হাতি ধরি ধরি নাচিবে ধীরে ধীরে গাহিবে গান। আইতাকে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ধীরে ধীরে গাহিবে গান। মঞ্চে গর্বিত হাজরা, পিঠা পাত্র, সমৃদ্ধি পাত্র এবং মন্দিরা দাসকে করতালির মধ্যে দিয়ে স্বাগত জানাবো। পাশরিব যাতনা রাখিব
না ছেড়ে ধীরে ধীরে রাজনীতি গান। এরপর আমরা আজকের এই দিন সম্পর্কে সায়ন বাবুর কাছ থেকে কিছু কথা শুনে নেব। আর শিক্ষকদের বলছি একটু দয়াপূর্বক দেখে শুনে নিচে ছাড়বে। বসো। কতবার বলেছিলাম যে টয়লেট সেরেও পড়েছে বলবি? আচ্ছা, আজকে তো 25শে বৈশাখ, কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর না রবীন্দ্রনাথ কুশারি, কোনটা? কুশারি নয়, রবীন্দ্রনাথ টেগর। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতায় জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1268 সালে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। ইংরাজি কত? 7ই মে 1861, তাই তো? রবীন্দ্রনাথকে নিয়ে আমরা এত কথা বলি কেন? বিশ্বকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই দিনে শুধু বাংলা নয়, বাংলা, ভারতবর্ষ তথা সারা বিশ্বে আজকে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করা হচ্ছে। সাহিত্যের যতগুলো শাখা আছে, তোমার ছোট গল্প থেকে উপন্যাস থেকে নাটক, সব জায়গায় তিনি সমানভাবে বিচরণ করেছেন। উনি নোবেল পেয়েছিলেন জানো? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন জানো? কিসের জন্য পেয়েছিলেন? গীতাঞ্জলি লিখে পেয়েছিলেন। নোবেল পুরস্কার উনি পেয়েছিলেন। তাহলে রবীন্দ্রনাথ যখন ছোট ছিলেন তখন তো মহারাজ বললে শুনলেন, তোমরা শুনলে, বিশাল বড় জমিদার বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেখানে বেড়ে ওঠা, ওখানে ছিল যারা ওনার যে দেখাশোনা করতেন তাদের কাছে উনি ছোটবেলা থেকে মা বাবার সংস্পর্শটা সেরকমভাবে ছোটবেলা উনি পেতেন না। একটা ঘরের মধ্যে থাকতেন, আর কি করতো সেই গল্পটা তোমরা সবাই জানো, একটা চকে করে দাগ টেনে দিয়ে যেত, বলতো যে বাইরে তুমি বেরোবে না, বেরোলেই তোমার বিপদ আছে। আর ছোট রবীন্দ্রনাথ সেই লক্ষণের গণ্ডির কথা জানতেন, সীতার কি হয়েছিল, আর ওই গণ্ডিটা টপকে উনি আর বেরোতেন না। কি করতেন? জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা পুকুর ছিল, পুকুরে কি দেখতেন? লোকে চান করতে আসছে, একটা বিশাল বড় বট গাছ, সারা সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত বা বিকেল পর্যন্ত উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। পরবর্তীকালে কি করলেন? ওই যে অভিজ্ঞতাগুলো লেখার মধ্যে কাজে লাগালেন। মাত্র 17 বছর বয়স যখন, তখন কি উনি, না 17টার পরে উনি যখন স্কুলে গেছিলেন, স্কুলে যাবার পর তখন ছোটখাটোদের বাড়িতে সাহিত্য চর্চা হতো, লেখালেখি হতো, নিজস্ব পত্রিকা ছিল বাড়ি থেকে সেই পত্রিকা বেরোতো, সেটা বাংলায়। তখন রবীন্দ্রনাথ তখন ছোটখাটো জায়গায় লেখালেখি করতেন। ওনার যে মাস্টারমশাই ছিলেন, ওনাকে একদিন বললেন যে তুমি কবিতা লেখো? বলছে হ্যাঁ, আমি অল্প বিস্তর কবিতা আমি লিখি। তখন সেই একটা রবীন্দ্রনাথের খাতায় এই মাস্টারমশাই লিখে দিয়েছিলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। তো রবীন্দ্রনাথকে বললেন যে পরে তুমি ছন্দে মিলিয়ে লিখতে পারবে? রবীন্দ্রনাথ খাতাটা নিলেন, তৎক্ষণাৎ ওখানে লিখে দিয়েছিলেন, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। তখন যে টিচার ছিলেন তিনি তখন অবাক হয়ে গেলেন ওনার ওই লেখা দেখে। তারপর উনি বলেছিলেন বাড়িতেও যে লেখার চর্চা যেন উনি বজায় রাখেন। তার রবীন্দ্রনাথের আগে বিদ্যাসাগর যে বাংলা ভাষা যে লেখার লিখিত যে রূপটা, তখন তার প্রথমে এসেছিলেন রামমোহন রায়,
তারপর এলেন বিদ্যাসাগর। তখন যে লেখাটি লিখছিলেন তখন লেখাগুলো সংস্কৃত ঘেঁষা ছিল। আর এখন যেমন দাঁড়ি কমা ব্যবহার হয়, তখন সেরকম ব্যবহার হতো না, দাঁড়ি কমা ব্যবহার হতো না। এটা বিশাল বড় একটা লেখা, 2-3 লাইন একসাথে লেখা শুরু হয়ে যেত। তাই রবীন্দ্রনাথ কি করলেন, সেই লেখাটাকে চলতি ভাষায় নিয়ে এলেন। আর এই ভাষাটাকে যে বিশ্ব দরবারে, এখন সব থেকে যে মিষ্টি ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা, এই ভাষাটাকে বিশ্বের দরবারে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে দিয়েছিলেন। এই বাঙালির আজকে যাত্রা বিমানের দিন, আমাদের স্মৃতি সত্তা যে ভবিষ্যৎ, তার যে মনন চর্চার, সেই মনন চর্চার আজকে দিন। পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কাছে, বিভিন্ন জাতের কাছে আমাদের মাথাটা আজকে উঁচু করে দিয়েছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি যখন বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সাল, তখন ওই বাড়িতে জন্মেও যে বঙ্গভঙ্গ যাতে রদ হয়ে যায় সেই জন্য কি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? জানো কি করেছিলেন? আর কি করেছিলেন? সবার হাতে রাখি বন্ধন করেছিলেন। এটা কোথায় ছিল? রাজস্থানে ছিল। রাজস্থানে এই রীতিটা পালিত হতো, সবাই হাতে একটা সুতো বেঁধে দিত। রবীন্দ্রনাথ ঠাকুর সেই 1905 সালে বঙ্গ যাতে আমাদের না ভেঙে যায়, তাই জন্য সেই রাখি বন্ধন সবাই সাথে করে একটা মেলবন্ধন করার চেষ্টা করেছিলেন। সেটা রদ করে দিয়েছিলেন, যা পরবর্তীতে রাখা যায়নি, সেটা পরের কথা। তারপরে 1901 সালে কি করলেন? মহারাজ বলে গেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। কেন করলেন? সেই বিশ্ববিদ্যালয়ে যেমন সঙ্গীত চর্চা, তারপর নৃত্য চর্চা, এগুলো যে অঙ্কন চর্চা, এগুলো যে পড়াশোনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা অনুধাবন করেছিলেন। আর কি করেছিলেন? যে এডুকেশনকে যে গাছের তলায় যে মুক্তভাবে, যে একটা লেখাপড়া যে চার দেয়ালে গণ্ডির মধ্যে যে বন্দী নয়, সেটাকে তিনি মুক্ত করার চেষ্টা করেছিলেন। এটা কোনো জটিলতা থাকবে না, শুধু অঙ্ক ইংরাজি এর বাইরেও যে পড়াশোনা আছে। ওনার যে পুত্র তাকে পাঠিয়ে দিলেন কোথায়? বাইরে। কি জন্য পাঠালেন? কৃষি নিয়ে পড়াশোনা করার জন্য, যাতে আমাদের ভারতবর্ষে যে কৃষির উন্নতি হয়। পরবর্তীকালে আমাদের দেখেছি যে কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এর সূচনাটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু করেছিলেন। তোমরা এখন ছোট আছো, তোমরা এখন তো জনগণ গাও, এটাও কিন্তু রবীন্দ্রনাথের লেখা, আমাদের জাতীয় সঙ্গীত। তোমরা যত বড় হবে রবীন্দ্রনাথকে গান, কবিতা এগুলো পড়বে এবং তো জানতে পারবে জীবনের যে সুখ দুঃখ, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ে তাকে জেনে সেই আলোকেরই ঝর্ণা দ্বারায় তোমাদের মন দেখবে অনেক শান্তি পাবে, ভালো মানুষ হতে পারবে তোমরা। এই যে সৃষ্টি, তার যে জীবন দর্শন, এই দর্শনে যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি, অবশ্যই আমরা সেটা লাগাবো। কারণ আমাদের যে পূর্বপুরুষ যেটা আমাদের দিয়ে গেছেন, আমাদের সেটা চর্চা করা, সেটা নিয়ে সেটাকে আমাদের জাগিয়ে রাখা, এটা আমাদের হচ্ছে কর্তব্য। সেটা আমরা করি। যেমন আজকে আমরা এখানে রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করছি, আজকে সেই মহাপুরুষকে আমাদের স্মরণ করছি। এবং শুধু আমাদের একটা নাচ করলাম, আবৃত্তি করলাম, ছবিতে মালা দিলাম, এটাই শেষ না। এরপরেও ওনার যে বাণী আছে, যে সঙ্গীতের যে ভাষা আছে, এগুলো যেন আমরা জীবনে চর্চা করতে পারি। আজকে এই 25শে বৈশাখ এই তোমাদের সামনে আমি কিছু বলতে পেরে এবং এর মাধ্যমেই আমি আজ রবি ঠাকুরকে প্রণাম জানালাম। ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক সম্মানীয় সায়ন সিংহরায় মহাশয়কে। তার চেতনায় রবি ঠাকুরের ভাষা তিনি বলে গেলেন। এরপর তোমাদের জন্য আস্তে হ্যাঁ, তোমাদের জন্য তোমাদের দিদি দীপান্বিতা রুইদাস, তিনি তার কবিতা নিয়ে আসছে এবং বীরপুরুষ কবিতার মধ্যে দিয়ে যে রবি ঠাকুর যে মায়ের সঙ্গে একটা ছেলের কথোপকথন, সেই মাতা এবং পুত্রের কথোপকথন যে কতটা সুন্দর হতে পারে, সেটাই আমরা দেখব তার কবিতার মধ্যে। করতালির মধ্যে দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাবো আমাদের প্রাক্তন ছাত্রী দীপান্বিতা রুইদাসকে।
নমস্কার। বীর পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা দিয়ে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোর মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানেই জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনো খানি, সন্ধে হতে গেছে গাঁয়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লক্ষ্য দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের কাছে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিলি, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। তারা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। এখন হবে প্রাণীর আলা, কেবলমাত্র গানে গানে। দীপান্বিতার জন্য জোরে একটু বড় করে চেয়ে নেব। এরপর আমরা আরেকটি কবিতা শুনবো অনুষ্ঠান মালিকের কাছ থেকে, আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রী অনুষ্ঠানের জন্য আমরা করতালি চেয়ে নেব। আজকের এই 164তম জন্ম জয়ন্তীর মুহূর্তে দাঁড়িয়ে কবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী যেন আমাদের মনে পরিস্ফুট হোক বারংবার। নমস্কার, আমরা চাষ করি আনন্দে। রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। আকাশ বাতাস হতে
ভোরে ভোরে চষা মাঠের গন্ধে সবুজ প্রাণীর গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা মাত্রে কোন তরুণ কবি নিত্য দুদুর ছন্দে ধানের শীষে পুলক ছোটে সফল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনা রোদে পূর্ণিমারি চন্দ্রে। নমস্কার। চাষের মাঝে চাষিদেরকে রবি ঠাকুর তাদের জন্য কবিতা লিখেছেন। আরেকটি কবিতা শুনবো পৃথা পাত্রের কাছ থেকে। পৃথা, তুমি মঞ্চে চলে এসো। পৃথা পাত্র আমাদের ছাত্রী, করতালি চেয়ে নেবে পৃথার জন্য। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাবরি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজির তারা, মনে কর না সন্ধে হলো কেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। দেখুন, কবি কিন্তু ভুলে গেছে, রাতের বেলায় দুপুর যদি হয়, দুপুর বেলায় রাত হবে না কেন। কি অসাধারণ একটি বাণী স্বরূপ, যেন কবিতার শ্লোক আমাদের মধ্যে গাঁথিত করে গিয়েছেন আমাদের মরণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা ছন্দ পরিবর্তন করবো। তোমরা নাচ আবার দেখবে তো? এখন কালকে রাত্রিও বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির সঙ্গে সঙ্গে আমরা বলবো মেঘের কোলে রোদ এসেছে, মেঘের কোলে রোদ এসেছে। এবং সেই রোদকে স্বাগত করবে কে? অরুণিমা পাত্র, অনুষ্কা মালিক, অনুশ্রী হাতি এবং সুপ্রিয়া ধারা। করতালির মধ্যে দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাবো আমাদের শিল্পীদের। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর মুহূর্তের সাক্ষী থাকি এবং এবং এই মুহূর্তকে এবং 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 এই মুহূর্তকে যাতে আরো সুন্দর করতে পারি।
হাততালি কোথায়? জোরে একটা হাততালি হবে। রোদকে তো আবার স্বাগত জানালো। এই গ্রীষ্মের দাবদাহে ওরা বলছে আবার রোদ্দুর আসুক। অমরকান্তি রোদ্দুর হতে চাইনি, সেই রকমই যেন আবার সেই মুহূর্তে যেন আমরা রয়েছি না। এই ছোট্ট ছোট্ট শিল্পীর জন্য আরো একবার জোর একটা করতালি হবে। এরপর আমরা ছন্দ পরিবর্তন করে নেব, আমরা সঙ্গীতের অনুষ্ঠানে থাকব এবং সঙ্গীতের মধ্য দিয়ে বলবো, হে নূতন দেখা দিক আবার জনমের প্রথম শুভক্ষণ, মোর চিত্ত মাঝে চির নূতনের ডাক দিল 25শে বৈশাখ। আর এই 25শে বৈশাখে আজকের এই বিশেষ দিনে আমাদের আটপুর রামকৃষ্ণ মঠের সহ শিক্ষিকা বিদিশা দাস এবং সঙ্গীত শিক্ষিকা ঋদ্ধি ঘোষ এবং আমাদের ছাত্রী বর্ণিতা হাজরা, তাদের যুগ্ম প্রচেষ্টায় আমরা এখন মঞ্চে থাকবো এবং তাদেরকে তবলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন শ্রীযুক্ত মানিক কর্মকার মহাশয়। বিশু, একটু মাইকগুলো এগিয়ে দিতে হবে। বিশু, একটু মাইকগুলো এগিয়ে দিতে হবে। আর এইভাবেই দেখা বেকার জনমের প্রথম শুভক্ষণ। আসুন এই শুভক্ষণে আমরা শুভক্ষণী মুহূর্তে আমরা থাকবো এবং আমন্ত্রণ জানাবো এই রবীন্দ্র জয়ন্তীকে।
মোর চিত্ত মাঝে চির নতুনের দাগ দিল আজ 25শে বৈশাখ। করতালি চেয়ে নেব শিল্পবৃন্দ এবং মানিকবাবুর জন্য। এরপর মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের নাগপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ, ভারপ্রাপ্ত মহারাজ, সম্মানীয় স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ। এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, ছাত্রছাত্রীদের চুপ করাতে হবে, ছাত্রছাত্রীদের চুপ করাতে হবে। অভিজিৎ কর্মকার, ওই ওখানে অভিজিৎ, চুপ করে বস। এবং তবলায় সঙ্গতে থাকবেন শ্রীযুক্ত মানিক কর্মকার মহাশয়। বড়তালি চেয়ে নেব আমাদের মঞ্চস্থ শিল্পীদের জন্য। একটু চুম্বের বসো, আমি পুরো বসো চুম্বের, কথা বলবে নাকি? কত সহজ, কত গম্ভীর এই সুর। মনে হয় রবীন্দ্রসঙ্গীত বোঝা খুব সহজ, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় রবীন্দ্রসঙ্গীত, এই সঙ্গীতের শুরু আছে শেষ নেই, এই সুরের শুরু আছে শেষ নেই। গভীর এই সঙ্গীত। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। রবীন্দ্রনাথ আমাদের দেশীয় সুরের সাথে পাশ্চাত্য সুরেরও সমাবেশ ঘটিয়েছিলেন তার গানে। এই গানটি তারই একটি নমুনা। ধরণী পরে ঝরে নির্ঝর মোহর মধু শোভা। ধরণী পরে ঝরে নির্ঝর মোহন মধু শোভা। ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। স্নেহ প্রেম দয়া
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত সন্তান কবে বর্ষণ সন্তাপ হরণে কত সন্তান করে বর্ষণ সন্তাপ হরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর সবাই মিলে আনন্দ লোকে রজনী দিন চিরনূতন ধারা করুণা তব অবিশ্রাম জননে মরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমাস্পদ ভয় শরণে শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর সত্য সুন্দর সত্য সুন্দর। এই শুরু মূর্ছনা আমাদের খুব গভীর অন্তর্লোকে নিয়ে যায়। রবীন্দ্রনাথের গানের মধ্যে অনেক সাবলাইম ভাব রয়েছে। সাবলাইম মানে অনেক গভীর ভাব রয়েছে। সাধারণ মানুষ রবীন্দ্রনাথের এই গভীর ভাব বুঝতে পারে না, সেই জন্য মনে করে রবীন্দ্রসঙ্গীত যেন বোরিং। রবীন্দ্রসঙ্গীত একদমই বোরিং নয়। রবীন্দ্রনাথের গানের মতো সরস গান আর কোথায় আছে? যে গানটির কথা আমি বলছিলাম, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, এই গানটি ঠাকুরের জীবনের সাথে অনেক মিল আছে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। এই গানটা তোমরা শুনবে, শিক্ষক শিক্ষিকাদেরও বলছি গানটা শুনলে ভালো লাগবে। কিন্তু এখন আমরা আরেকটি অন্য গান গাইব, মহাসিংহাসনে বসি শুনেছ কি বিশ্বপিত। মহাসিংহাসনে
সিংহাসনে বসে শুনেছ কি বিশ্বপিত মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বকৃত মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ হয়ে মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ হয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগে তোমারে শোনাব গীত এসেছি তাহারে লাগে গাহে যে থারো বিশ্বসী সেই সভা মাঝে বসে গাহে যে থারো বিশ্বসী সেই সভা মাঝে বসে একান্তে গাহিতে চাহে এই ভক্তি রচিত মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বকৃত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বকৃত। এবারে বাউল গান হবে। রবীন্দ্রসঙ্গ দিয়ে সুরের মূর্ছনায় আমরা এগিয়ে গেলাম। এরপর আমরা সেই চির আকাঙ্ক্ষিত অনুষ্ঠানে থাকব, যে অনুষ্ঠানের জন্য আমরা অধীর আগ্রহে বসেছি, বাউল গান। বাউল গান পরিবেশনায় সম্মানীয় বাবুলাল সোরেন মহাশয় এবং তবলায় সঙ্গতে থাকবেন শ্রীযুক্ত মানিক কর্মকার মহাশয়। বড়তালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই বাবুলাল মহাশয়। বড়তালি কোথায়? চলে একটা বড়তালি হবে।